এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আজকের গল্প পাঠে আমি প্রিয়া মুখার্জি। আজ আপনারা শুনবেন লেখক বুদ্ধদেব গুহর কলমে বাবলি উপন্যাসের প্রথম ও দ্বিতীয় অধ্যায়। আমাদের পিএম গল্প পাগল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ইম্ফলে আনারসটা খুব সস্তা। অভি দুপুরে বাড়িতে খেতে এসেছিল। খাওয়া হয়ে গিয়েছিল। খাওয়ার পর বারান্দায় বসে আনারস খাচ্ছিল। এমন সময় ফোনটা বাজলো। ওর মণিপুরি বেয়ারা কাম কুলি কাম লোকাল গার্জিয়ান কুলো সিং ফোনটা ধরে উত্তেজিত গলায় বলল, बड़े मेम सबका फोन। ফোনটা ধরতেই কমিশনারের স্ত্রী বললেন, অভি বলছো? হ্যাঁ, শোনো, তোমার দাদা বলছিলেন তোমার নাকি কোহিমা ও ডিমাপুর যেতে হবে অফিসের কাজে পরশুদিন না গিয়ে তুমি আগামীকাল ভোরে বেরোতে পারবে? তোমার গাড়ির কন্ডিশন ভালো আছে তো? গাড়ি আমার তো অফিসের জিপেই যাবার কথা। হ্যাঁ, তা তো জানি, কিন্তু একটা বিপদ হয়েছে। আরে আমার যে দিদির মেয়ে বাবলি, তুমি তো দেখেছো আমাদের বাড়িতে তাকে। ওর পরের সোমবার দিল্লিতে জয়নিং ডেট। এদিকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের পাইলটরা নাকি সব স্ট্রাইক করেছেন, এই মাত্র রেডিওতে শুনলাম। তাই তোমার দাদার সঙ্গে কথা বলে তোমাকে ফোন করেছি। তুমি কি কাল বেরিয়ে ওকে পরশুদিন কি তার পরের দিন ডিমাপুরে পৌঁছে দিতে পারবে? অভি বলল, ডিমাপুর থেকে ট্রেনে কলকাতা যেতে তো অনেক দিন লাগবে বৌদি। না না, ও পথে চা বাগানে নেমে যাবে। ওখানে আমার দাদা ম্যানেজার। কোম্পানির প্লেনে ওকে কলকাতা পৌঁছে দেবেন উনি। সেখান থেকে প্লেনে দিল্লি চলে যাবে ও। পারবে? অভি ফোন ধরে কিছুক্ষণ চুপ করে রইল। এ প্রশ্নের কোনো মানে হয় না। ও তাকে দাদাই বলুক আর যাই বলুক, যিনি অফিসের বড় সাহেব, যিনি ওর কনফিডেন্সিয়াল রিপোর্ট লেখেন, তার স্ত্রী যতই মিষ্টি করে জিজ্ঞাসা করুন না কেন, এই প্রশ্নের একমাত্র উত্তর হচ্ছে হ্যাঁ। সে ব্যক্তিগত অসুবিধা থাক আর নাই থাক। অবশ্য ওর এখানে একার সংসারে অসুবিধা কিছুই নেই। অতএব গলায় উৎসাহ এনে ও বলল, হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন? বেশি উৎসাহ যাতে প্রকাশ না পায় সে বিষয়েও সাবধান হলো, কারণ তা না হলে উনি ভাবতে পারেন ওর বঞ্ঝির ত্রাতা হতেও অত্যন্ত উৎসুক। পারবে? হ্যাঁ। তাহলে একটু ফোনটা ধরো, তোমার দাদা কথা বলবে। ঘোষ সাহেব ভারী গলায় বললেন, চৌধুরী, তাহলে তুমি লাঞ্চের পর অফিসে এসে কাজকর্ম যা আছে গুছিয়ে নাও, আর ট্যুর প্রোগ্রামটা আজই আমাকে পাঠিয়ে দাও, অ্যাপ্রুভ করে দেব। আর ইতিমধ্যে তোমার বৌদিকে বলেছি উনি চা বাগানে ট্রাম কল বুক করে দিন। বাবলি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে জয়েন করেছে, শুনেছো তো? ও বেচারির জয়েনিং দিল্লিতে, না গেলেই নয়। অভি বলল, না না, আমার কোনো অসুবিধা নেই। তাছাড়া যেতে তো হবেই। আমি গাড়িটাকে চেক আপের জন্য গ্যারেজে দিয়েই অফিসে আসছি। আচ্ছা। বলে ঘোষ সাহেব ফোন রেখে দিলেন। দ্বিতীয় অধ্যায়। অন্ধকার থাকতে কলু সিং চা এনে অভির ঘুম ভাঙালো। রাতে বেশ বৃষ্টি হয়েছিল। এই সময়টা প্রতি রাতেই বৃষ্টি হয় ইম্ফলে। চাদর জড়িয়ে শুতে হয় রাতে। বেশ একটা হিমেল আমেজ। চানটান করে ও তৈরি হয়ে নিল। ফাইলপত্র কুলো সিং সব গাড়িতে তুলে দিল। কাল বিকেলেই তেল ভরে গাড়ি ঠিকঠাক করে রেখেছিল। টায়ারগুলোর অবস্থা ভালো নয়। পথে পটাং করে ফেটে না যায় তার জন্য 10 বছর পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি সস্তায় পেয়ে কিনেছিল। একজন অল্প বয়সী ব্যাচেলারের পক্ষে এই গাড়ি যথেষ্ট ভালো।
খারাপ মনে হয়নি কখনো। কিন্তু গাড়ি যখন কেনে তখন একবারও ভাবেনি যে একজন যুবতী মেয়েকে নিয়ে নাগা হিলসের মধ্যে দিয়ে এতখানি পথ এ গাড়িতে যেতে হবে। ভেবেই বেশ নার্ভাস লাগতে লাগলো ওর। বড় সাহেবের গাড়ি নিয়েই যেতে পারত, কিন্তু তার গাড়ির ইঞ্জিন কালই সকালে নামানো হয়েছে। জিপে করে ঝড়ে ঝড়ে এতখানি রাস্তা এই পাহাড়ে মেয়েদের পক্ষে যাওয়া সত্যিই অসুবিধে। বড় সাহেবের বাড়ি ঢুকে পড়ল অভি। তখনও সূর্য ওঠেনি, তবে চারপাশ আলো হয়েছে। ঝিরঝির করে হাওয়া দিচ্ছে দেবদারু গাছের পাতায় পাতায়। ওরা সকলে বারান্দাতে বসেছিল, চা খাচ্ছিল। বাবলিকে অভি একদিন মাত্র দেখেছিল। বাবলির ভালো নাম দময়ন্তী। বড় সাহেবের ছোট মেয়ের জন্মদিনে অনেকের মধ্যে দেখা, হাত জোর করে নমস্কার করেছিল। চেহারা এমন নয় যে চোখে পড়ে, বেশ একটু মোটার দিকে। মুখ চোখ যে ভীষণ সুন্দর তা নয়, তবে সব মিলিয়ে বেশ মিষ্টি। অন্যান্য অবাঙালি অতিথিদের সঙ্গে অনর্গল এবং সপ্রতিভ ইংরেজিতে কথা বললেও অভিকে বাংলায় বলছিল। আপনার কথা অনেক শুনেছি মাসিমা মেসোমশাইয়ের কাছে। এই ভিড়ে আলাপ হয় না, পরে একদিন আসবেন, গল্প করা যাবে। বড় সাহেবের এমন সর্বগুণা সম্পন্না মোটা এবং মোটামুটি মিষ্টি শালিমের সঙ্গে বেশি গল্প করে চাকরির সর্বনাশ করে এমন মূর্খ রোম্যান্টিক অভি কখনোই ছিল না। তাই ওর চেয়ে বেশি আলাপ হয়নি সেদিন। পোর্টিকোতে গাড়ি ঢোকাতেই ওরা সকলে উঠে দাঁড়ালেন। অভি গাড়ির বুট খুলে দিল। সুটকেসটা ওঠানো হলো, সঙ্গে বিছানা টিছানা নেই। আসবার সময় প্লেনে এসেছিলেন, তাই বিছানা আনেননি। ঘোষ সাহেব বললেন, কোহিমার লাইন খারাপ, ফোনেও পাইনি। সকালে আরেকবার চেষ্টা করব। আশা করি ইমেলে এই হোটেলে জায়গা পেয়ে যাবে তোমরা রাত কাটাবার মতো। তাই আর বিছানাপত্রর লটবহর দিলাম না। মিসেস ঘোষ বললেন, অভি, দেখে বাবা, সাবধানে নিয়ে যেও, মা মরা মেয়ে। তারপর বাবলির দিকে ফিরে বললেন, দেখিস তুই আবার পথে ঝগড়া করিস না, যা ঝগড়ুটে মেয়ে তুই। যাকে কথা বলা সে জবাব দিল না। ওদের প্রণাম করে বাবলি নিজেই সামনের দরজা খুলে বসল। অভি দরজা বন্ধ করে ঘুরে এসে স্টিয়ারিংয়ে বসল। তারপর বাড়ির গেট ছাড়িয়া ওরা খোলা রাস্তায় এসে পড়ল। বর্ষার ভোরের মণিপুরের যা নয়ন ভোলানো দৃশ্য এমন একটা বড় দেখা যায় না। হু করে হাওয়া লাগছে চোখে মুখে। অভি আর চোখে দেখতে পাচ্ছে ওর সঙ্গিনীর চুল এলোমেলো হচ্ছে, গাল কপালময় অনেক উড়াউড়ি করছে, কিন্তু সে তন্ময় হয়ে পথের দিকে চেয়ে আছে। ওর চোখ দেখে মনে হচ্ছিল ও যেন পথকে খুবই ভালোবাসে। দেখতে দেখতে ইস্ফল শহর পেছনে ফেলে কাককির দিকে এগিয়ে চলল। এ পথে অভিকে কোহিমা অবধি প্রায়ই যাওয়া আসা করতে হয়। আগে বৈরী নাগারা প্রায় অতর্কিতে হামলা করত। অবশ্য ও আসার পর কোনোদিনও দেখেনি। তখন নাকি বাস ও গাড়ির কনভয় যেত একসঙ্গে, সামনে ও পিছনে অনেক আর্মি ট্রাকের এসকর্ট থাকতো। এখন সেসবও উঠে গেছে, তবে নানান জায়গায় ভীষণ রকম চেকিং হয়, বিশেষ করে নাগাল্যান্ডে ঢোকার মুখে এবং বেরোবার সময়ও। এ পথের দুদিকে যা দৃশ্য তা কাশ্মীরের উপত্যকার দৃশ্যকেও ম্লান করে দেয়। আর বর্ষাকালে তো তার তুলনাই নেই। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু সবুজ আর সবুজ। মালভূমি থেকে ধীরে ধীরে উঁচু হয়ে ওঠা প্রাচীন অথচ প্রসন্ন সব পাহাড়। ইস্ফল থেকে বেশ কয়েক মাইল চলে এসেছে ওরা। ইতিমধ্যে অভির সঙ্গিনী কেবল একটি মাত্র কথা বললেন, আমার জন্য আপনার মিছিমিছি এত কষ্ট করতে হলো। জবাবে অভি বললেন, কষ্ট যে হলোই, এখনো সে সম্বন্ধে নিশ্চিত হইনি। কষ্ট হলে নিশ্চয়ই জানতে পারবে। উত্তর শুনে
অবাক মুখ করে অভির দিকে চেয়ে মুখ নামিয়ে সঙ্গিনী চুপচাপ হয়ে বসে রইলেন। তারপর আর কোনো কথা হয়নি। পাহাড়ি পথে একটা বাঘ ঘুরতেই ওপাশ থেকে একটা জিপ এমনভাবে এলো যে একটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। অভি কোনো ক্রমে সামলে নিয়ে জানলা দিয়ে মুখ বার করে অপসৃয়মান জিপের ড্রাইভারের উদ্দেশ্যে বলল, শালা। বলেই লজ্জা পেয়ে বাবলির দিকে চেয়ে বলল, সরি, ভেরি সরি। একা একা গাড়ি চালাই তো, সঙ্গে ভদ্র মহিলা কেউ থাকে না, অভ্যাস খারাপ হয়ে গেছে। বাবলি চোখ তুলে একবার অভির দিকে তাকালো, তারপর একটা বড় নিঃশ্বাস ফেলল। ও খুব ভয় পেয়ে গেছিল। তারপর বলল, আমার খুব চা তেষ্টা পেয়েছে। অভি হাসল, বলল, আমারও। চলুন, সামনেই কাকুকি, সেখানে গরম চা ও সিঙ্গারা খাবো। বাবলি মুখে একটা কথা ফুটল, বলল, এখনও আমরা মণিপুরেই আছি, নাগাল্যান্ডে পৌঁছাইনি। অভি বলল, নাগাল্যান্ড এখন কোথায়? পৌঁছাতে দেরি আছে। কোহিমা পৌঁছাতে তো বিকেল হয়ে যাবে। আচ্ছা, পথে কি কি জায়গা পড়বে? এই রে, আমি কি আর মুখস্থ করে রেখেছি? দাঁড়ান, মনে করে দেখি। তারপর বলল, মোটামুটি মনে আছে। ধরুন কানকপির পর কারো, তারপর মারাম, মারামের পর দাদুবির পর মাওতে এসে আমরা নাগাল্যান্ডে ঢুকবো। মাওয়ের পর খুজমার পর জাকমাতে এই অঞ্চলের আর্মি হেডকোয়ার্টার্স, জাকমার পর কোহিমা। বাবলি বলল, নাগাল্যান্ডের সব জায়গার নামই কি মা দিয়ে? এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে নাড়িয়া অভি বলল, কেন তা জানি না, হয়তো ওরা খুব মা ভক্ত বলে। বাবলি অভির বলার ধরন দেখে হেসে ফেলল। দেখতে দেখতে কনকপিকিতে এসে গেল ওরা। চায়ের দোকানের সামনে গাড়ি থামিয়ে অভি গিয়ে বাবলির দরজা খুলল। বাবলি নামল। দোকানটা অনেক উপরে, পাহাড়ের গায়ে। তারপর অভির সঙ্গে সিঁড়ি বেয়ে বাবলি চায়ের দোকানটায় পৌঁছালো। এখানে বেশ ঠান্ডা, ইস্ফলে বেশ ঠান্ডাই এখন, তবে এদিকে ঠান্ডাটা বেশি। একটা হাওয়া দিয়েছে কনকনে। দোকানের বেঞ্চে বসতে বসতে অভি বলল, কোহিমাতে বেশ ঠান্ডা হবে মনে হচ্ছে। বাবলি বলল, চাদরটা ভালো করে টেনে টুনে বসুন। সিঙ্গারা ও চা খেতে খেতে বাবলি হঠাৎ বলল, আমার সিঙ্গারা খাওয়া উচিত নয়। অভি অবাক হয়ে বলল, কেন? না, আমাকে সকলে বলে স্লিম হওয়া উচিত। অভি বলল, না, আপনি তো মোটা নন। বাবলি চায়ের প্লেট নামিয়ে বলল, আমি মোটা নই, আমার জাস্ট স্বাস্থ্য ভালো। তারপর চা দিয়ে সিঙ্গারা গিলে ফেলে বলল, বিনা কারণেই মিথ্যা কথা বলেন কেন? অভি রীতিমতো অপ্রতিভ হয়ে পড়ল। এমন যুবতী সে জীবনে দেখেনি, যে নিজেকে মোটা বলে প্রচার করে আনন্দ পায়। জবাবে কিছুই বলল না অভি। এমন সময় একটা বাস এসে কাকুকির পুলিশ স্টেশনের সামনে দাঁড়ালো। বাস থেকে পায়জামা, পাঞ্জাবি, শাল জড়ানো এক বাঙালি ভদ্রলোক নামলেন। বয়স বেশি না। ভদ্রলোককে দেখে অভি উঠে দাঁড়ালো, চেঁচিয়ে বলল, আরে রাজীব বাবু জি, কোথায় চললেন? ভদ্রলোক দূর থেকেই চেঁচিয়ে বললেন, কোহিমা, আপনি? আরে আমিও তো তাই। অল রোডস লিড টু রোম। বাবলি জিজ্ঞাসা করল, ভদ্রলোক কে বলুন তো? কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। অভি বেশ কৃতিত্বের সঙ্গে বলল, একে নিশ্চয়ই দেখেছেন, কলকাতাতেই থাকেন। উনি ইয়াং জেনারেশনের একজন বেশ নামকরা সাহিত্যিক। এর নাম রাজীব লোচন। এর বিখ্যাত উপন্যাস আশ্চর্যপতন পড়েননি? বাবলি উত্তরে কিছু বলল না।
কিছুক্ষণ পর নিচের দিকে চেয়ে খুব আতঙ্কিত গলায় বলল, ও মা, ওই দেখুন আপনার রাজীবলোচন ফুল্ললোচনে এদিকেই আসছেন। আপনি নিশ্চয়ই ওকে বলবেন, চলুন না একসঙ্গে গাড়িতেই যাই, বাসে কেন কষ্ট করে যাবেন, তাই না? অভি হাসল, বলল, হয়তো বলবো। আমি নিজে না বললেও উনি হয়তো বলবেন, ওই জন্যই বোধহয় উঠে আসছেন। বাবলি ফিসফিস করে আদরের সুরে বলল, না করে দেবেন। কেন? অবাক হয়ে অভি শুধালো, একজন তরুণ সাহিত্যিকের সঙ্গে এতখানি পথ যাবেন, আপনার ভালো লাগবে না? না, আমি সাহিত্যিকদের মোটেই পছন্দ করি না। কেন? অভি অবাক হয়ে শুধালো, পরে বলবো। ইতিমধ্যে রাজীবলোচন সিঁড়ি বেয়ে ওদের কাছে এসে পৌঁছালেন। তারপর সোজা অভির কাছে এসে বললেন, এখানে কাঁচা লঙ্কা পাওয়া যাবে? কাঁচা লঙ্কা? হ্যাঁ, নিচের দোকানে মিষ্টি খেয়ে মুখ একেবারে মরে গেছে। দোকানে একটা কালো কালো পুরুষ্ট তেল কুচকুচে কাঁচা লঙ্কা এনে দিল। রাজীবলোচন কাঁচা লঙ্কা নিয়ে লোকে যেমন করে গন্ধরাজ ফুলের বোটা ধরে গন্ধ শুকতে শুকতে পথ হাঁটেন, তেমন করে আঙুলে ধরে চিবোতে চিবোতে সিঁড়ি বেয়ে নামতে লাগলেন। সিঁড়ি আধা অধি নামতে না নামতেই হঠাৎ একটা আলোড়নের শব্দ শোনা গেল এবং হাতে কাঁচা লঙ্কা ধরা অবস্থাতেই দোকানদারের খোঁটায় বাঁধা একটা সাদা পাঁঠার গলার দড়িতে হোঁচট খেয়ে অবোধ পাঁঠাটার সঙ্গে জড়িয়ে গিয়ে রাজীবলোচন ও পাঁঠা দুজনেই দিতে পড়ে হুড়োহুড়ি করতে লাগলেন। অভি দৌড়ে গিয়ে রাজীবলোচনকে তুলে ধরে বাসের কাছে পৌঁছে দিয়ে গেলেন। তারপর ফিরে এসে বাবলিকে বলল, এবার নেমে চলুন, চলুন যাওয়া যাক। বাবলি আস্তে আস্তে নেমে এলো। পাঁঠাটার পাশ দিয়ে আসার সময় বাঁ হাত দিয়ে পাঁঠাটার গায়ে একটু আদর করে দিল। অভি স্টার্ট করলো গাড়িটা দাঁড়িয়ে থাকা বাসটাকে অতিক্রম করে যেতেই বাবলি বলল, আশ্চর্য পতন। অভি প্রথমে বুঝতে পারল না, পরক্ষণে হো হো করে হেসে উঠল। অনেকক্ষণ ধরেই হাসল, বলল, না, আপনি তো সাংঘাতিক মেয়ে। বাবলি উত্তর না দিয়ে জানলা দিয়ে বাইরের দিকে চেয়ে রইল। হাসি থামলে অভি বলল, আপনি সাহিত্যিকদের পছন্দ করেন না কেন? এমনি, ব্যক্তিগত কারণে। ও, মানে নিশ্চয়ই আমাকে বলা যায় না? এবার বাবলি মুখ ঘুরিয়ে বলল, না, তেমন নয়, তেমন ব্যক্তিগত নয়, মানে আমার ওদের সকলের ওপর দারুণ অভিমান আছে, রাগও বলতে পারি। কেন কেন? ওরা জার্নালিজম করে, যা দেখেন তারই ছবি আঁকেন। ওরা নতুন কিছু সৃষ্টি করেন না। আজকালকার এই আপনাদের মতো তরুণ লেখকরা, ওদের কারোরই কোনো গভীর বিশ্বাস নেই। ওদের কেবল এক একটা ক্ষণস্থায়ী ভঙ্গি আছে, জুলপির পরিবর্তনশীল দৈর্ঘ্যের মতো, তাই ওদের সম্পর্কে কোনো ইন্টারেস্ট নেই। অভি বলল, বাবা, আপনি যেমন বাংলা বলছেন, ভয় হচ্ছে আপনিও লেখেন ঠেকেন। বাবলি বলল, লিখি না, তবে হয়তো লিখব কোনো দিন। আচ্ছা, কি নিয়ে লিখবেন? ঢোলা প্যান্ট, ঢিলে ঢোলা জামা কাপড় পরে এবং চালাকিতে বিশ্বাস করে না এমন ছেলেদের নিয়ে, যাদের নিয়ে কেউ লেখে না, অমন রিয়াল স্মার্ট ছেলেদের নিয়ে লিখব। বাবলি যখন এসব কথা বলছিল, অভি আর চোখে এক্সিলারেটরের ওপর চাপিয়ে রাখা পায়ের দিকে চেয়ে নিজের প্যান্টের ঘেরটা দেখে নিল। মাঝামাঝি আশ্বস্ত হলো। অভি গাড়িটা আস্তে করলো, একটা সিগারেট ধরালো। ওরা কারং পেরিয়ে গেল। পথের পাশেই হাট। নাগারা পাহাড় থেকে হরিণার শুয়োর মেরে এনে হাটে বসেছে। গাছতলায় পাতা পেতে হরিণার শুয়োরের মাংস নিয়ে লম্বা লম্বা বাঁশের পাইপ খাচ্ছে। বলিরেখা ভরা তামাটে কপালে হাত বোলাচ্ছে।
নাগা ছেলে মেয়েদের পায়ের দিকে চেয়ে থাকতে হয়। সুন্দর তামাটি শক্ত সুঠাম পা ওদের। পায়ের যতটুকু দেখা যায় শুধু বারবার দেখতে ইচ্ছা করে। আপনি কিন্তু আসল কথাটা এড়িয়ে গেলেন। অভি বলল। ব্যক্তিগত কারণটা বললেন না। কেন সাহিত্যিকদের অপছন্দ করেন? বলতে পারি, যদি আপনি 10 জনকে বলে না বেড়ান। আমার 10 জনই নেই, তো বলবো কাকে? অপছন্দ করি এই কারণে যে কোনো সাহিত্যিককেই আমার মতো মোটাসোটা মেয়েদের নায়িকা করে কখনো গল্প লেখেননি। ওদের ভাবটা এমন যে যত বুদ্ধি আর মেধা সব যেন ফিগার সর্বস্ব সুন্দরী মেয়েদেরই একজোট। এতেই মনে হয় যাদের নিয়ে এরা লেখেন বা যা নিয়ে লেখেন তা তারা নিজেরা দেখেননি বা জানেনও না। এবার অভি হাসল, বলল, আপনার একটা অবসেশন আছে আপনার মোটাত্ব সম্বন্ধে। আসলে কিন্তু আপনি ততটাও মোটা নন। আপনি দেখতে অসুন্দরীও নন। বাবলি মুখ ঘুরিয়ে বলল, আপনি কি আমার কাছে কিছু চান? এত তোষামত করছেন কেন? এই বলে বাবলি অনেকক্ষণ অভির দিকে চেয়ে থাকলো। অভিও মুখ ঘুরিয়ে বাবলির দিকে তাকালো। অভির হঠাৎ মনে হলো এই মোটা সোটা বেশি কথা বলা মেয়েটার মতো বুদ্ধিদীপ্ত ও মিষ্টি মুখ ও দেখেনি এর আগে, অথবা এমন মনোযোগ সহকারী এর আগে কারোর মুখের দিকে তাকায়নি। বাবলিও হয়তো উত্তরের প্রত্যাশা করল না। অভি পথের দিকে চেয়ে গাড়ি চালাতে লাগলো। বাবলি জানালা দিয়ে বাইরের দিকে চেয়ে রইল। অনেকক্ষণ দুজনের কেউই কোনো কথা বলল না, একেবারে চুপ করে রইল। ক্লান্তিতে নয়, বিরক্তিতেও নয়, সেই হিমহিম পার্বত্য আবহাওয়ার প্রসন্ন পরজ ভরে নিছকই এক অর্থপূর্ণ ভালোবাসায় দুজনে নিঃশব্দে ছুঁদ হয়ে রইল। দেখতে দেখতে ওরা মাও পৌঁছে গেল। এখানে মণিপুরের সীমানা শেষ, নাগাল্যান্ড আরম্ভ। ঠান্ডা আস্তে আস্তে আরও বাড়ছে। রোদ উঠছে, কিন্তু রোদে দাঁড়ালে ভালো লাগে। খুজমা পৌঁছাতেই গভীর দর্শন নাগা গার্ডাররা তন্ন তন্ন করে গাড়ি তল্লাশি করল। ড্যাশবোর্ডে রাখা বাবলির ক্যামেরাটা আরও একটু হলেই ওরা বাজেয়াপ্ত করেই ফেলেছিল। অনেক করে তাদের বুঝিয়ে সেটা ফেরত পাওয়া গেল। নাগা গার্ডগুলা মুখের দিকে চেয়ে মনে হয় জন্ম থেকে এরা কখনো হাসেনি। বাবলি ওদের তল্লাশির পদ্ধতি দেখে বেশ ঘাবড়ে গেল। ওর চোখে মুখে ভয়ের ছায়া পড়ল। খুজমা থেকে বেরিয়ে কোহিমার আগে অবধি পথের বাঁ দিকে ইন্ডিয়ান আর্মির ক্যাম্প। এই অঞ্চলে প্রচুর জওয়ান আছে। পথে একজন অফিসারের জিপ গেলে আগে পিছনে 2টি করে আর্মি ট্রাকের এসকর্ট যায়। কখন যে কোথা থেকে কে করাক্টিং করে দেবে কে জানে। ওরা কেউ আশা করেনি যে এত সকাল সকাল ওরা কোহিমা পৌঁছে যাবে। কোহিমার কাছাকাছি আসতেই বাবলি করে নানা রকম অভিব্যক্ত প্রকাশ করতে লাগিল। এখনও দ্বিতীয় মহাযুদ্ধের চিহ্নস্বরূপ জাপানি ট্যাঙ্ক পড়ে আছে। অভি বলল, চলুন MLS হোটেলে মুখ হাত ধুয়ে নিয়ে আমরা সিমেট্রিতে আসব। কোহিমার কবরখানা দেখবার মতো। কত অল্প বয়সী ছেলে যে এখানে শুয়ে আছে তা বলার নয়। আর প্রত্যেকের কবরের ওপর পাথরের কী যে সব লাইন লেখা তা না দেখলে বিশ্বাস হবে না। পড়তে পড়তে চোখ ভিজে ওঠে। বাবলি বলল, আপনি লোকটা পেসিমিস্ট। কবরখানা কোনো সুস্থ লোক দেখে নাকি? যতই সুন্দর হোক না কেন তা শেষের দিনে তো কবরখানা সকলকেই দেখতে হবে। আমি ওর মধ্যে নেই। তার চেয়ে হাত মুখ ধুয়ে চলুন কোথাও টিপিক্যাল নাগাখানা খাই। আমার খিদে পেয়ে গেছে। আমার ভীষণ তাড়াতাড়ি খিদে পায়। সেই কখন 4টে সিঙ্গারা খেয়েছি। আপনার পাল্লায় পড়ে দেখছি আমার সযত্নে লালিত মোটাসোটা শরীরটা খারাপ হয়ে যাবে। নাগাল্যান্ড অ্যাসেম্বলির উল্টো দিকে
MLS হোটেলে গাড়ি রেখে ওরা হাত মুখ ধুয়ে নিল। অভি বাইরে এসে রৌদ্রে দাঁড়িয়ে আরাম করে একটা সিগারেট ধরালো। ততক্ষণে বাবলি শাড়ি পরে নিল। বাবলি যখন নতুন শাড়িতে বাইরে বেরোলো, বেগুনি আর গোলাপি জঙা কাজের একটা টেরাকোটের শাড়ি পরেছিল, তখন রৌদ্রের মধ্যে হঠাৎ ওকে নতুন কোনো মেয়ে বলে মনে হলো অভির। যেন ওর সঙ্গে এতখানি পথ ও গাড়িতে আসেইনি। একটা বেগুনি খদ্দেরের স্টল জড়িয়েছিল, তার মধ্যে কাচের চুমকি বসানো। বাইরে এসেই বাগানের একটা বেগুনি ফুল ছিঁড়ে নিয়ে খোপায় গুজল ও। আর সঙ্গে সঙ্গে হাহা করে মালি দৌড়ে এলো, বলল, বাবলি সন্ডাগন্ডা নাগা মালির দিকে ঘুরে দাঁড়িয়ে শর্মিলা ঠাকুরের মতো হাসলে বাবলির গালে টোল পড়ে। তারপরে বলল, জোকিয়া সোকিয়া। মালি বলল আবার, হাই হাই ক্যা কিয়া। তারপর বাবলি ওর খোপার ফুল ছুঁয়েই মালিকে দেখিয়ে বাংলায় বলল, তোমার ফুলের এর থেকে বেশি ইজ্জত কি হতে পারে, দেখো না কেমন মানিয়েছে। মালি মেম সাহেবের কাণ্ড দেখে হতবাক। তার কপাল কুচকানো দেখে মনে হলো সে এর আগে এমন ছেলে মানুষী মেয়ে দেখেনি, অভিও দেখেনি। অভির কাছে এসে বলল, চলুন এবার, খিদেই পেট চুই চুই করছে। অভি বলল, আপনি একটা পাগলি, রিয়েল পাগলি। বাবলি ওর দিকে একবার তাকালো, আঙুল দিয়ে ফুলটা ঠিক আছে কিনা দেখে নিল, তারপর অভির পাশে হেঁটে চলল। বাবলি বলল, কোনো ভালো জায়গায় যেতে চাই না, বুঝেছেন স্যার, আমি একেবারে আসল নাগা খাবার খেতে চাই। বাজারের মধ্যে যাবেন? ওসব জায়গায় সাধারণত ভদ্রলোকের মেয়েরা যেতে ভয় পান, যাওয়া উচিতও নয়। বাবলি বলল, আমি ভদ্রলোকের মেয়ে, আপনাকে কে বলল? তাছাড়া আমি যথেষ্ট বড় হয়েছি, কি করা উচিত আর উচিত না আমি সেটা বুঝি। মেসোমশাইয়ের এখতিয়ার ছেড়ে এসে আর এক পিসেমশাইয়ের খপ্পরে পড়লাম দেখছি। অভি বলল, ব্যাং খাবেন না সাপ খাবেন? কথাটা অভি ভয় পাওয়াবার জন্যই বলল। বাবলি উত্তরে খুব উৎসাহের সঙ্গে বলল, ব্যাং আগে খেয়েছি, সাপ খাবো কেমন? অভি একেবারে নিভে গেল। অভির কপাল ভালো, সাপ ব্যাং কিছুই পাওয়া গেল না। শুয়োরের ডালনা দিয়ে ওরা ভাত খেলো, প্রচণ্ড ঝাল। খেতে খেতে দুজনের চোখ দিয়েই জল বেরাতে লাগলো, দুজনেই জিভ দিয়ে ফুফু আওয়াজ করতে লাগলো। খাওয়া দাওয়ার পর বাবলি বলল, চলুন আমরা বেরিয়ে পড়ি ডিমাপুরের দিকে। এই পচা হোটেলে থাকবো না। কেমন স্যাঁতস্যাঁতে ঘরগুলো, সবসময় মেঝের কার্পেট থেকে তেলে পোকার গন্ধ বেরোচ্ছে। আজ ডিমাপুরে পৌঁছানো যাবে না? অভি বলল, এক্ষুনি বেরিয়ে পড়তে পারলে পৌঁছানো যাবে, তবে খুব রিস্কি হবে। যদি কোনো কারণে গাড়ি খারাপ হয়ে যায় তো সারা রাত পথেই কাটাতে হবে। পথের এক পাশে ডিফু নদী, অন্যদিকে খাড়া পাহাড়, সারা রাস্তায় গভীর জঙ্গল। বাবলি বলল, দারুণ হবে, ভাবতেই আমার ভালো লাগছে। অভি অবাক হয়ে বলল, আপনি আশ্চর্য লোক তো। আশ্চর্য কেন? অ্যাডভেঞ্চার আপনার ভালো লাগে না? আপনি কি চান যে গাড়িটা খারাপ হয়ে যাক রাস্তায়? বাবলি অধৈর্য গলায় বলল, আহা কি মুশকিল, আমি কেন বলবো? আমার ইচ্ছায় কি আর কিছু হবে? গাড়ির যা ইচ্ছা তাই হবে। আমার কিন্তু ইচ্ছা নয় যে এমন ঝুঁকি নিয়ে এই রাস্তায় এই রকম গাড়ি নিয়ে আমরা যাই। বাবলি বলল, সকাল থেকেই আমার সন্দেহ হচ্ছে আপনি পুরুষ মানুষ কিনা। অভির গলায় রাগ ঝরে বলল, প্রমাণ দিতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় সবাইকে সব প্রমাণ দেওয়া যায় না। এবার বাবলি লজ্জা পেয়ে গেল, বলল, আপনি বেশ অসভ্য, মেয়েদের সঙ্গে এভাবে কথা বলে? অভি বলল, ছেলেদের সঙ্গে কি কোনো ভদ্রমহিলা এভাবে কথা বলে? বাবলি না দমে বলল, আমি তো বলেছি আমি ভদ্রমহিলা নই, আমি একজন মেয়ে, জাস্ট একজন মেয়ে। তাহলে কি ঠিক হলো, যাওয়া হবে? চলুন। ডিমাপুরে থাকার কি ব্যবস্থা হবে?
দুটো ঘর পাওয়া যাবে তো, না আপনার সঙ্গে এক ঘরে থাকতে হবে? অভি ওর প্রশ্নের দ্বিতীয়াংশকে উপেক্ষা করে বলল, ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের সুন্দর বাংলো আছে, একজন বাবুর্চি আছে, লম্বা সাদা দাড়িওয়ালা, বদরপুরি মুসলমান, দারুণ রাধে, নাম রশিদ আলী। ঘরগুলোও ভালো, আশা করি অসুবিধা হবে না। একটা ঘর পাওয়া গেলে আপনি ঘরে শোবেন আর আমি বারান্দায় শোবো। ওখানে তো আর এই পাহাড়ের মতো ঠান্ডা নয়। বাবলি বলল, চলুন তাহলে তাড়াতাড়ি, আর দেরি করা ঠিক হবে না। আমার ভাবতেই ভালো লাগছে, রাতে রশিদ আলীর হাতের রান্না খাবো। এখানে সাপ খাওয়াতে পারলেন না আপনি, ওহিমাতে এলাম আর সাপ খেলাম না। আপনি কোনো কর্মেরই নন। আজ আপনারা শুনলেন লেখক বুদ্ধদেব গুহর কলমে বাবলি উপন্যাসের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়। এরকম আরও সুন্দর গল্প শোনার জন্য এবং এই বাবলি উপন্যাসের পরবর্তী অধ্যায়গুলি শোনার জন্য আমাদের PM গল্প পাগল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং গল্পটি লাইক এবং শেয়ার করে দেবেন, এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগিল। আজকের জন্য এইটুকুনি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।